আজকে যা চরম বিশৃঙ্খলা তৈরি করলো কোর্টে একদল লোকজন, একদল বলতে কোনো বাধা নেই, তৃণমূলপন্থী লোকজন যা বিশৃঙ্খলা তৈরি করতো তাতে আদালত কোর্ট ছেড়ে চলে যেতে বাধ্য হন এবং মামলা 14 তারিখ অব্দি মুলতবি হয়ে যায়। এটা তৃণমূলের একটা বৃহত্তর কনস্পিরেসি, ওরা মামলা হতে দেবে না। আমি মাঝে মাঝে আমার প্রতিবেদনে বলি যে এই রাজ্যে আইন কানুন সংবিধান সবকিছু সংকটে পড়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই রাজ্যের সংবিধান প্রতিদিন নিয়ত সংকটে পড়ে যাচ্ছে। অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করতে চান না। যারা বিশ্বাস করতে চান না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সংবিধান সংকটে পড়ে আছে, আজকের দিনটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। ইডি রেডে ঢুকে পড়ে তাদের কাছ থেকে ফাইল, নথি, অন্যান্য ডিভাইস ছিনিয়ে নিয়ে নিজের গাড়িতে করে পালিয়ে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। ফাইল চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডিভাইস চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কয়লা চুরির নথি চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে বাঁচাতে চাইছেন কয়লা চুরির নথি চুরি করে? কাকে বাঁচাতে চাইছেন? ভাইপোকে, আইপ্যাককে? কাকে বাঁচাতে চাইছেন? সেজন্য ইডি আজকে মামলা করেছে। ভারতবর্ষে এই রকমের ঘটনা আজ অব্দি কখনো হয়নি যে ইডি রেডে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকে পড়েছেন নিজের পুলিশ বাহিনীকে নিয়ে এবং ছিনিয়ে নিয়ে ফাইল নিয়ে চলে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা জানেন। এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আজকে দুপুর 2:30 এই মামলার শুনানি হবার শুরু কথা ছিল। কিন্তু মামলা শুনানির আগেই বিচারপতি শুভ্রা ঘোষ যেই এজলাসে ঢুকলেন, এত হট্টগোল শুরু হলো, এত চেঁচামেচি শুরু হলো, বিচারপতি শুভ্রা ঘোষ বিরক্ত হয়ে চলে গেলেন এজলাস ছেড়ে। তৃণমূলপন্থী আইনজীবীরা, তৃণমূলের লোকেরা রীতিমতো শুভ্রা ঘোষের এজলাসে ঢুকে এই মামলার শুনানি ভেস্তে দিল। তারা চাইল না যে সাংবাদিকদের সামনে এই মামলার শুনানি হোক। তারা চাইল না মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল চুরি, কয়লা কাণ্ডের ফাইল চুরির মতন ঘটনা নিয়ে শুনানি হোক, তদন্ত হোক। হাইকোর্টে বিচারপতির এজলাসে গিয়ে শুনানি ভেস্তে দিচ্ছে তৃণমূলপন্থী আইনজীবীরা। এরপরেও কারা বলবেন যে এই রাজ্যে সংবিধান আইন কানুন সংকটে নেই? কেউ বলবেন এরপরেও? মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেডে প্রতীক জৈনের বাড়িতে ঢুকে গেলেন। কে প্রতীক জৈন? আইপ্যাক নামক একটা বেসরকারি কোম্পানির মালিক। একটা বেসরকারি কোম্পানি যার বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ উঠেছে, কয়লা পাচারের টাকা খাটানোর অভিযোগ উঠেছে, তাকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের চেয়ারের অমর্যাদা করে চেয়ারের, মুখ্যমন্ত্রীর চেয়ারের সুযোগ নিয়ে তাকে বাঁচাতে হাজির হয়ে গেলেন। ফাইল বগল দাবা করে বেরিয়ে চলে এলেন। আমি আইনজীবীদের সঙ্গে কথা বললাম, পরিষ্কার বলছে এই রকমের মামলায় 2 বছরের জেল হওয়া উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 বছরের জেল হওয়া উচিত। মামলা করলো ইডি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে, কিন্তু সেই মামলা তৃণমূলীরা ভেস্তে দিল। এই মামলার ইডির হয়ে লড়ছেন আইনজীবী ধীরাজ দ্বিবেদী, তিনি ব্যস্ত ছিলেন। আমরা আরেকজন আইনজীবীকে পেয়ে গেছিলাম, আমাদের প্রতিনিধি সানিয়া গিয়েছিল কলকাতা হাইকোর্টের আইনজীবী অজিত কুমার মিশ্রর কাছে। তিনি ওই সময় ঘটনাস্থলে ছিলেন। কি বলছেন ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে আইন কানুন সংবিধান সবকিছু লাটে উঠে গেছে। দেখুন আপনারা। দাদা, আজকের এই যে শুনানি, কি হলো শুনানিতে? আজকে যা চরম বিশৃঙ্খলা তৈরি করলো কোর্টে একদল লোকজন, একদল বলতে কোনো বাধা নেই, তৃণমূলপন্থী লোকজন যা বিশৃঙ্খলা তৈরি করতো তাতে আদালত কোর্ট ছেড়ে চলে যেতে বাধ্য হন এবং মামলা 14 তারিখ অব্দি মুলতবি হয়ে যায়। এটা তৃণমূলের একটা বৃহত্তর কনস্পিরেসি, ওরা মামলা হতে দেবে না। কারণ কালকে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন, কিভাবে মানে পুরো মিডিয়ার আপনাদের সামনে পুরো পৃথিবীর লোক দেখছে কিভাবে একজন মুখ্যমন্ত্রী, একজন যিনি সাংবিধানিক পদে দাঁড়িয়ে, কিভাবে একটা রেড চলাকালীন গিয়ে তার সাংবিধানিক ক্ষমতা দুরুপয়োগ করে উনি ফাইলপত্র ওখান থেকে বের করে তার গাড়িতে তুলে নিয়ে, আর কিছু এই রাজ্যের আমলা, ওই চটি চাটা আমলা যাকে আমরা বলি, ওই চটি চাটা আমলাকে নিয়ে গিয়ে উনি ফাইলপত্র তুলে নিয়ে গিয়ে বেরিয়ে এলেন। এটা নক্কারজনক ঘটনা। আজ অব্দি আমি জানি না ভারতবর্ষে কেন, পৃথিবীতে কোথাও এই ধরনের দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। অন্তত এটা বিরলতম ঘটনা। এবং দেখি ইডি কি করে। এখন আগামী দিনের মাননীয় বিচারপতি শুনানি হবে, নিশ্চয়ই এর বিচার হবে একটা। কিন্তু প্রশ্ন হলো যে সাংবিধানিক পদে, মুখ্যমন্ত্রীর পদে থেকে উনি কি এটা, যেখানে উনি সাংবিধানিক পদে আছেন, উনি কিভাবে এটা করতে পারলেন? আপনারা তো কোর্টে ছিলেন, এইভাবে যে বিশৃঙ্খলার সৃষ্টি করা হচ্ছে কোর্টরুমে, কোর্ট কি কোনো ব্যবস্থা নেবে? কোর্ট উঠে চলে গেছেন, কোর্ট এখন কি করেন এটা তো মাননীয় বিচারপতি দেখবেন, কে কি করছে না করছে। এখন লাইভ প্রসিডিং হয় কোর্টে। এর আগেও
মানে এই ধরনের ঘটনা তো হাইকোর্টে এখন একটা ফ্যাশন হয়ে পড়েছে। মানে যে বিচারপতি দেখবেন তৃণমূলের বা তৃণমূল নেতাদের বিরুদ্ধে কোনো রায়দান দেবেন, সেখানেই একটা ঝামেলা, একটা ষড়যন্ত্র ওরা শুরু করে দেয়। এর আগেও হয়েছে, জাস্টিস রাজশেখর মন্থার সাথে হয়েছে, বিশ্বজিৎ বাসুর, জাস্টিস বিশ্বজিৎ বাসুর সাথে হয়েছে। কিন্তু নতুন কিছু না, এটা তো একটা ট্রেন্ড এরা তৈরি করে দিয়েছে। এরা জুডিশিয়ারিতেও গিয়ে ওই যেভাবে হোক, মানে ওদের উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে যাতে মামলা শুনানি না হয়। কারণ মামলা শুনানি হয়, মানে ওনারা জানেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন উনি যে কাজটা করেছেন ওটা অপরাধ। ওটা সাংবিধানিক পদে থেকে কেন, যে কোনো লোকই, একটা ইনভেস্টিগেশন চলছে, আপনি ওখান থেকে ঢুকে গিয়ে নথিপত্র তার ক্ষমতার ইয়ে করে দেখিয়ে তার নথিপত্র তুলে নিয়ে চলে আসবেন, এটা তো না। এটা যদি আপনি ধরেন, এটা তো আইনে আছে যে এভিডেন্স সরিয়ে দেওয়া এবং সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়া, এটা তো আইপিসিতে এটা অপরাধ। এখন নতুন বিএনএসএস এও একটা অপরাধ। একটা সরকারি কর্মচারী, ইডি কারা, ইডি তার ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা তো সরকারি কর্মচারী, তারা কাজে বাধা দেওয়া আর ওদের চোখের সামনে প্রমাণ লোপাট করে নেওয়া। পরবর্তী শুনানির তারিখ কি দেওয়া হবে? 14 তারিখে আবার এই মামলা শুনানি হবে। আচ্ছা, এই ধরনের ঘটনা যদি 14 তারিখ আমরা দেখি যে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে কোর্ট কি অ্যাকশন নেয় ইউজুয়ালি? দেখুন, এটা যদি কোর্ট মনে করে, কোর্টের কাছে অধিকার আছে, কোর্ট কন্টেম্প প্রসিডিং ড্র করতে পারে, ডিসিপ্লিনারি প্রসিডিং। আর তাছাড়া মামলা তো ইডির মামলা, ওরা শুনানি করবে। এখানে তো বাইরের লোক গিয়ে কেউ কিছু বলতে পারে না। মামলা ইডি, এবং ইডি যাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছে তারা জবাব দেবে। এখানে তো এক পক্ষ বলবে, এক পক্ষ তার কথা বলবে। কিন্তু এই যে বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে কোর্ট বানচাল করে দেওয়া, এটা ঠিক না, এটা কোনোভাবেই ঠিক না। এটা তো মানে আইনজীবী হিসেবে আমরা অন্তত মেনে নিতে পারি না। সুস্থভাবে তো জুডিশিয়ারি চলতে পারে না। এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন বিচারপতির বাড়িতে রীতিমতো পোস্টার পেরেছে, দালাল বলে পোস্টার পড়েছিল, তৃণমূলীরা পোস্টার ফেলেছিল। বিভিন্ন বিচারপতির এজলাসে বিচারপতি কখনো বিশ্বজিৎ বসু, কখনো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, কখনো প্রধান বিচারপতির এজলাসে তৃণমূলীরা ঢুকতে দিত না, মামলা করতে দিত না। কি অবস্থা রাজ্যটার একবারে ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে যার দলের পাড়ার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই, তাদেরকে আমরা 15 বছর এই রাজ্যের শাসনভার দিয়ে রেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে, তার পুলিশের হাতে পড়ে, তার প্রশাসনের হাতে পড়ে আইনজীবীরা কোর্টে ঢুকে মামলা বন্ধ করে দিচ্ছেন। কোর্টে প্রচুর ভিড় হয়ে গেছিল। তো জজ সাহেব লয়ারদের রিকোয়েস্ট করেছিল যাতে বাইরে চলে যায়। অনেক লয়ার শুধু বলেছিল যারা অ্যাসিস্ট করছে তাদেরকে বেরোতে বললো। আমাকে ফার্স্টেই বললো যে ইউ প্লিজ টেক ইউর সিট ফার্স্ট, মানে আই এম নট কামিং উইথ ইন দ্যাট। হ্যাঁ, জজ সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল, তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এইভাবে মামলা শুনি না। 14 তারিখে কিন্তু শোনা যাচ্ছে ইডি চিফ জাস্টিসকে, অ্যাক্টিং চিফ জাস্টিসকে মেল করেছেন এবং তারা বলেছেন আজকেই শুনানি হোক, অত্যন্ত পরিচিত বেঞ্চ। দেখুন, কে কি করেছে না করেছে আমি তো জানি না, আমি বলতে পারবো না, আপনারা বলতে পারবেন না আপনারা করেছেন। এরপর চিফ জাস্টিস কি করবেন ইডির ব্যাপারে আমি কি করে বলবো, আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস। এরপরেও যদি বাংলার শিক্ষিত স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ বুঝতে না পারে যে এই তৃণমূলীদের এই রাজ্যের ক্ষমতায় থাকার কোন রকম যোগ্যতা নেই, তাহলে আর আপনাদের কিছু বলার নেই। সমস্যাটা হচ্ছে আমাদের বাংলার প্রায় 75 থেকে 80% মানুষ গ্রামে থাকেন। বাংলার যে 3 কোটি মহিলা ভোটার, তার মধ্যে 80% গ্রামে থাকেন। তারা বুঝতেই পারেন না যে আদৌ কি ঘটে চলেছে এই রাজ্যে। তাদের বোঝানোর দায়িত্ব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতা কর্মীদের, কিন্তু তাদের কিছু কিছু জায়গায় তৃণমূলের ভয়ে পৌঁছতে পারেন না এবং বাকিরা পৌঁছতে চান না, কারণ নেতারা তাদেরকে সেই সুবিধাটা দেন না। তাদের বিরুদ্ধে মামলা হয়, তাদের মারধর করা হয়, নেতারা তাদের সঙ্গে দাঁড়ান না অধিকাংশ ক্ষেত্রে। সেই জন্য গ্রামগঞ্জের মহিলাদের কাছে যারা 1000-1200 টাকার লক্ষ্মীর ভান্ডারে সন্তুষ্ট, তারা বুঝতেই পারছেন না রাজ্যে কি হচ্ছে, বুঝতেই পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা চোরদের বাঁচানোর জন্য ফাইল চুরি করে নিয়ে চলে আসছে, ইডি রেড করছে, ইডির রেডে বাধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশ বাহিনীকে নিয়ে ঢুকে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর চেয়ারের বদনাম করে, মুখ্যমন্ত্রীর চেয়ারের সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা চোরদের পাশে দাঁড়াচ্ছেন। এটা বাংলার 80% মহিলারা, গ্রামগঞ্জের মহিলারা এখনো বুঝতেই পারছেন না। কবে বিজেপির নেতা কর্মীরা গ্রামে গিয়ে এই রকমের ঘটনাগুলো তাদেরকে বোঝাবেন? নেতা কর্মীদের চেয়েও আমাদের প্রতিবেদন বেশি পৌঁছে যাচ্ছে গ্রামগঞ্জের মানুষের কাছে।
এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের অবস্থা। একবার বাংলার মানুষকে কতটা মূর্খ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একবার ভাবুন। ইডি রেডে তিনি চলে গেলেন প্রতীক জৈনের বাড়িতে, রীতিমতো তাদের কাছ থেকে ফাইল ডিভাইস ছিনিয়ে নিয়ে নিজের গাড়ি ভর্তি করে চলে এলেন। কি ফাইল ছিনিয়ে নিয়ে এলেন? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লেখা বিভিন্ন রকমের ফাইল, রাজ্য সরকারের বিভিন্ন ফাইল আইপ্যাকের অফিসে কি করছিল বাংলার সাধারণ মানুষ এবার প্রশ্ন করছে। এমনকি লজ্জাজনক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ওখানে তাদের প্রার্থী তালিকা ছিল। তৃণমূলের কর্মী সমর্থকরা প্রশ্ন করছে আজকে তৃণমূলের নেতাদের যে তৃণমূলের প্রার্থী তালিকা কি আইপ্যাকের অফিসে তৈরি হচ্ছে? কি লজ্জাজনক ব্যাপার একটা ভাবুন। একটা দলের পক্ষে, যারা তৃণমূল নামক দলটা করেন তাদের পক্ষে কত বড় লজ্জার ভাবুন। তৃণমূলের অফিসে আজকাল প্রার্থী লিস্ট তৈরি হয় না, ভোটার প্রার্থী তালিকা, এবারের ভোটের প্রার্থী তালিকা তৈরি হচ্ছে আইপ্যাক প্রতীক জৈনের অফিসে বসে। কি কি লজ্জাজনক ব্যাপার একটা রাজনৈতিক কর্মীর কাছে একবার ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, অন্য কেউ বলছে না, কোনো সাংবাদিক বলছে না, কোনো বিরোধী দলের নেতারা বলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের প্রার্থী তালিকা নিয়ে চলে যাচ্ছে ইডি, আইপ্যাকের অফিসে তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি হচ্ছে। বাংলার মানুষকে কতটা মূর্খ ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে ফাইল চুরি করে বাড়ি চলে গেলেন, আর সেই ফাইল চুরি করার পর ইডির ঘাড়ে দোষ চাপিয়ে আজকে এই মুহূর্তে এই প্রতিবেদন যখন করছি তখন তিনি 8B থেকে হাজিরা অব্দি মিছিল করছেন। চোরদের মিছিল এই প্রথম দেখলো পশ্চিমবঙ্গের মানুষ। যে চুরি করলো, ফাইল চুরি, যার বিরুদ্ধে অভিযোগ উঠলো, কলকাতা হাইকোর্টে ইডি মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে ফাইল চুরি করলো কয়লা চোরদের বাঁচানোর জন্য, সেই ফাইল চোর, অভিযুক্ত ফাইল চোর 8B থেকে হাজিরা অব্দি মিছিল করছে। কখনো শুনেছেন? তৃণমূলীদের কি অবস্থা একবার ভাবুন। কয়েকটা মাত্র চোরকে বাঁচানোর জন্য নিজেদের মান সম্মান জলাঞ্জলি দিতে হচ্ছে। এই যে আজকে দেবকে দেখলাম, অভিনেতা দেব বলেছিলেন ঘাটার মাস্টার প্ল্যান করে দেবো, আদৌ হয়নি। তারপরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে ঘাটার মাস্টার প্ল্যান হয়ে যাবে। সেই দেব আজকে মিছিলে হাঁটছে চোরদের সাপোর্টে। তাদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মামলাটা ছিল কয়লা পাচার কাণ্ডের। কয়লা পাচার কাণ্ডের টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাকে ঢুকেছে কিনা এবং আইপ্যাকের থ্রু দিয়ে গোয়ার বিধানসভা ভোটে সেই টাকা খেটেছে কিনা, তার জন্য তো দিল্লিতে মামলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বাঁচাতে চাইছেন? ভাইপোকে, প্রতীক জৈনকে, আইপ্যাককে, নাকি তৃণমূল দলটাকে বাঁচাতে চাইছেন এবারের বিধানসভা ভোটের আগে? এত কাণ্ডের পরেও এই মুহূর্তে যা খবর এসছে আমার কাছে যে ইডি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তাকে চিঠি দিয়েছেন যে বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলা নাকি সামলাতে পারবেন না। ইতিমধ্যেই তার কোর্ট রুমে একেবারে বিশৃঙ্খলা তৈরি করে মামলা বন্ধ করে দিল তৃণমূলপন্থী আইনজীবীরা। এই মামলার পরবর্তী ডেট পড়েছে 14ই জানুয়ারি। এতদিন পিছিয়ে গেল মামলা, কারণ মামলাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ইডি মেল করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে যে এই মামলা অন্য বেঞ্চে সরানো হোক। ভাবুন রাজ্যটার কি অবস্থা একবার ভাবুন। কোন সভ্য শিক্ষিত মানুষের এত কিছু দেখার পরেও তৃণমূলকে ভোট দিতে পারবে? কোন মানুষ তৃণমূলকে ভোট দিতে পারবে? গায়ে মানুষের চামড়া থাকলে তৃণমূলকে ভোট দিতে পারবে? এত কিছু দেখার পরেও চুরি, দুর্নীতি, শিক্ষকদের চাকরি চুরি, গরিব মানুষের কলপায়খানা আবাসন চুরি, অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়া শুধুমাত্র গদির জন্য। আর তারপর হাইকোর্ট বন্ধ করে দিচ্ছে, ইডির রেডে ঢুকে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেও কেউ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দিতে পারে? এত কিছু দেখার পরেও তোলামুলি চোরেরা ছাড়া এই তৃণমূলকে এবারের বিধানসভা ভোটে কেউ ভোট দেবে না। আর যারা এত কিছু দেখার পরেও 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে, তাদের পাপের কর্মফল এই জীবনেই শোধ করে যেতে হবে। যে কর্মফল, পাপের ফল তৃণমূলকে ভোগ করতে হবে। 2026-এর নির্বাচনে যারা তৃণমূলকে ভোট দেবে তাদেরকেও এই পাপের ফল ভোগ করতে হবে। তৃণমূলের পুলিশ, মমতার পুলিশ স্বয়ং মা কালীকে পুলিশের পিজন ভ্যানে চাপিয়ে লালবাজার নিয়ে চলে গেছে। তারপরেও হিন্দু বাঙালি তৃণমূলকে ভোট দেওয়া উচিত বলে মনে হয়? মা কালীকে পিজন ভ্যানে চাপিয়ে দিচ্ছে, তাকে কেউ ভোট দেবে? হাইকোর্ট বন্ধ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছে বলে। 14ই জানুয়ারি পরবর্তী মামলার ডেট। তার আগে যদি এই ইডি ইমেল করেছে প্রধান বিচারপতিকে যে আজকেই জরুরিকালীন শুনানি হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। প্রধান বিচারপতিকে চিঠি দিল ইডি, আজকেই শুনানি হবে, আজকেই শুনানি আপনি করুন অন্য বিচারপতির এজলাসে। এখন দেখার কথা
প্রধান বিচারপতি মেনে নেন কিনা, আজকে শুনানি হয় কিনা, বা শুনানি যদি হয় আবার তৃণমূলের আইনজীবীরা গিয়ে ভেস্তে দেয় কিনা। সংবিধান, আইন, কানুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। আপনারা কতদিন সহ্য করবেন সেটার জন্যই অপেক্ষা। আবার বলছি, কোন সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ এত কিছু দেখার পরও মমতা তৃণমূলকে কোনোদিন ভোট দিতে পারে না। তৃণমূলের বোতাম টিপতে গেলে লাগবে যে এই তৃণমূল মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, এই তৃণমূল কলকাতা হাইকোর্টে বিচারপতির এজলাস ঢুকে মামলা বন্ধ করে দিচ্ছে, এই তৃণমূলের সর্বনেত্রী সর্বেসর্বা মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেডে ঢুকে কয়লা চুরির ফাইল চুরি করে নিয়ে চলে আসছে। এর পরেও কেউ তৃণমূলকে ভোট দিতে পারে? মানুষ হলে অন্তত দেবে না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা, এইদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা মমতার বিরুদ্ধে মামলা এবং মমতা আইনজীবীরা যেটা বলছেন 2 বছরের জেল হওয়া উচিত, মমতা 2 বছরের জন্য জেলে যায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই সংক্রান্ত কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।